টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আমরা আমেরিকায় আসলে কথাটি বারবারই বলি, সবচেয়ে বড় যে স্বপ্নটি আগে দেখি সেটি হচ্ছে একটি নিজের বাড়ি আমার নামে কবে হবে। কিন্তু নিউ ইয়র্কে, বিশেষ করে নিউ ইয়র্কে বাড়ি কিনা তো একটা স্বপ্নের ব্যাপার ছিল। দাম যা ছিল তার থেকে আরো বেশি দাম, অর্থাৎ আমি একটি বাড়ি বিক্রি করতে গেলে আস্কিং প্রাইস যেটি ছিল সেটি থেকে আরো বেশি দাম দিয়ে মানুষ কিনে নিয়ে যেত। এখন সেই জায়গায় বাড়ির আস্কিং প্রাইস যেটা আছে সেখান থেকে মানুষ কম দামে কিনতে পারছে। একটি বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে এখন বাড়ি কেনার সময়। তাই আমরা বলছি যে আমেরিকায় কম দামে বাড়ি কেনার এখনই উপযুক্ত সময়। এই বিষয়টি আমাদের আজকের আলোচনার প্রথম অংশে থাকবে এবং দ্বিতীয়াংশে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আমেরিকা তো এখন চাকরির বাজারে হাহা করছে। শুধুমাত্র চাকরি পাওয়ার বিষয়টাই নয়, চাকরি পাওয়াটাই যে সোনার হরিণ হয়েছে তা নয়, বরং হাজার হাজার মানুষের চাকরি চলে যাচ্ছে। এই অবস্থায় যে সত্যি কি সোনার হরিণ আজকে এই চাকরিটা আমাদের কাছে কি সোনার হরিণ হচ্ছে, নাকি আমরা দৌড়চ্ছি ভুল পথে, এটি থাকবে আমাদের আলোচনার দ্বিতীয় অংশে। সুপ্রিয় দর্শক, দুটি বিষয়ের উপরে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের অনুষ্ঠানের প্রথম অংশে অংশগ্রহণ করছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় রিয়েলটর জনাব আসিফ এ চৌধুরী। জনাব আসিফ এ চৌধুরী, আপনাকে ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন টিন্ডারের ভিউয়ার যারা আমাদের সাথে আজকে এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করব আপনার কাঙ্ক্ষিত প্রশ্নগুলোর আনসার দেওয়ার। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আজকে একটি খুব ভালো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। এতদিন বাড়ির দাম অনেক কম বেশি ছিল, এখন একটু কমের দিকে, যেটা আমরা দেখছি যে realtor.com-এর যে প্রতিবেদন আমরা দেখছি সেই বিষয়টি। সুতরাং এটি একটি আশার আলো আমরা দেখতে পাচ্ছি যারা বাড়ি কিনতে চাই। তো এই বিষয়টি আজকে আমরা আলোচনা করতে চাই যে আমেরিকায় কম দামে বাড়ি কেনার এখন উপযুক্ত সময় কিনা। এই বিষয়টি আলোচনার আগের গুরুত্বটি একটু 1 মিনিটে তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, আজকের প্রেক্ষাপটে আমেরিকায় বাড়ি কেনা শুধু ইট, সিমেন্ট আর কাঠের বিষয় নয়, এটা নিরাপত্তা, স্থিতিশীলতা এবং ভবিষ্যতের স্বপ্নের সাথে গভীরভাবে জড়িত। গত কয়েক বছর ধরে আমরা দেখেছি কিভাবে বাড়ির দাম আকাশ ছোঁয়া হয়েছে, সুদের হার বেড়েছে, আর তাই অসংখ্য পরিবার স্বপ্ন দেখেও বাড়ি কেনার সাহস করতে পারেননি। কিন্তু সময় বদলাচ্ছে। realtor.com-এর সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যাচ্ছে বাড়ির দাম কিছুটা কমছে আর বাজারে ক্রেতাদের জন্য বাড়ির সরবরাহ বাড়ছে, অর্থাৎ দীর্ঘদিন পর পাল্লাটা একটু হলেও ক্রেতাদের দিকে ঝুঁকছে। তাই আজকের বাড়ির বাজার আর আগের মতো নয়। আজ আর শুধু বিক্রেতার শর্তে সবকিছু ঠিক হচ্ছে না, বরং আজ ক্রেতা বিক্রেতাকে প্রশ্ন করতে পারেন, দর কষাকষি করতে পারেন, আস্কিং প্রাইসের থেকে বেশি নয় বরং কম দাম হাঁকাতে পারেন। এমনকি আপনার বাড়ি কিনবো না এমন না বলার সুযোগও পাচ্ছেন। আর এই বাস্তবতা গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা প্রথমবার বাড়ি কিনতে চান, যারা বছরের পর বছর বাড়ি ভাড়া দিতে ক্লান্ত হয়ে পড়েছেন, আর যারা চান তাদের সন্তান নিজের একটি স্থায়ী ঠিকানায় বড় হোক। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকেই যায়, এখন কি সত্যিই কম দামে বাড়ি কেনার সঠিক সময়, নাকি এটা শুধু বাজারের এক ক্ষণস্থায়ী মূল্য বিরতি? এসব প্রশ্নের বাস্তব মাঠ পর্যায়ের উত্তর জানতে আজ আমাদের সাথে আছেন একজন অভিজ্ঞ রিয়েলটর, যিনি প্রতিদিন ক্রেতা ও বিক্রেতাদের সাথে কাজ করছেন, বাজারের নাড়ি নক্ষত্র খুব কাছ থেকে দেখছেন। তাই আজকের এই আলোচনা কোনো বিজ্ঞাপন নয়, কোনো স্বপ্ন বিক্রিও নয়, বরং আলোচনাটি তথ্যভিত্তিক, বাস্তবসম্মত এবং সিদ্ধান্ত নিতে সহায়ক হবে আপনার জন্যে। আপনি যদি বাড়ি কেনার কথা ভাবেন, আজকের এই আলোচনা আপনার জন্যেই। আর যদি নাও ভাবেন, তবুও জানাটা আপনার জন্য জরুরি, কারণ বাড়ির বাজার শুধু রিয়েল এস্টেট নয়, বরং এটা পুরো অর্থনীতির প্রতিচ্ছবি এবং বাস্তবতার আলোয় আজকের আমেরিকার হাউজিং মার্কেটটা বুঝে নেওয়ার সময়। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনায়। আমেরিকায় কম দামে বাড়ি কেনার এখনই উপযুক্ত সময় কিনা। জনাব আসিফ চৌধুরী, আজকে
এই বিষয়ের উপরে একটু ভূমিকা আমি তুলে ধরেছি যে বাড়ির দাম কমের দিকে। আমরাও দেখলাম realtor.com এর প্রতিবেদন থেকেও আমরা দেখতে পেলাম যে বাড়ির দাম কিছুটা নরম বা কম হয়েছে। প্রতিবেদনের যেভাবে আমরা দেখেছি যে ইনভেন্টরিও বাড়ছে, যথেষ্ট ইনভেন্টরি বাড়ছে। এটা কি সাময়িক ট্রেন্ড নাকি বাজারে বড় ধরনের কোনো পরিবর্তনের ইঙ্গিত? একজন রিয়েলটর হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই। প্রথমে বলেন ধন্যবাদ রানা ভাই, অনেক ডিটেলস আপনি তুলে ধরেছেন। বেস্ট বায়ার হলো ইনফরমেট, যারা ইনফরমেশন নিয়ে মাঠে নামেন বাড়ি কেনার জন্য, তারাই হলো বেস্ট বায়ার। কারণ খুঁটিনাটি যেগুলো জিনিসগুলো ওনারা আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকেন, কারণ সাথে সাথে নামার বাইরে সব কিছু আপনি বুঝতে পারবেন না ইনস অ্যান্ড আউট, কারণ অনেকগুলো দিক কাজ করে একটা বাড়ি কেনার ব্যাপারে। তো এখন যে মাঠ পর্যায়ের যে চেঞ্জটা আসছে, কারণটা হলো যে ইন্টারেস্ট রেটটা এখন অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসছে, আরো কমার সম্ভাবনা আছে স্লাইটলি আরো একটু আন্ডার ক্লোজ টু 6, হয়তো 6 এর নিচে নামার সম্ভাবনা আছে, হয়তো স্প্রিং টাইমে আরো 2-3 মাস আমাদের যে পিক সিজনটা, যেগুলো রিয়েল এস্টেটের বাড়ি বেশি বেচা কেনা হয়ে থাকে, মানে বায়ার সেলাররাই সব ইন্টারেস্টেড থাকেন। কারণ ওই যে স্কুলটা ফ্যাক্টর আছে যে 6 মাসে সামারের যে বন্ধটার আগে ডিসিশন নিয়ে নিলে ইজি হয় ফ্যামিলিটাকে মুভ করা। মনে করেন আপনি এক স্টেট থেকে আরেক স্টেটে যাবেন, অথবা এক সিটি থেকে আরেক সিটিতে যাবেন, যেখানেই যান না কেন আপনার একটা প্ল্যানিংয়ের প্রয়োজন হয়, যেহেতু আপনি সিঙ্গেল না, একটা ফ্যামিলি। সো অনেকে ওই টাইমটাই মানে চুজ করে থাকে, যেমন মার্চ এপ্রিল থেকে। এখন অলসো আর একটা ফ্যাক্টর যে ট্যাক্স রিটার্নটা হয়ে থাকে, সেই ট্যাক্সের যে রিটার্নটা হয়, রিফান্ড পাওয়া যায়, তখন মানে জিনিসটা ইজি হয়, অনেকের হাতে এক্সট্রা টাকা চলে আসে, সেটাও ওরা ওই ডাউন পেমেন্ট টুয়ার্ড বা ক্লোজিং কস্টে সেটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এখন মার্কেটে ইনভেন্টরি গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, যখন আপনার মার্কেটে একটা নেইবারহুডে 10টা বাড়ি আসবে স্বাভাবিকভাবে, তখন আপনার হান্টিংটা ইজি হয়, আপনি শপিং রাউন্ডটা করতে পারলেন, মনে করেন প্রাইসটা। হ্যাঁ, যখন 10টা বাড়ি দেখবেন তখন আপনার একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ, প্রাইসটা ইন বিটুইন হয়ে থাকে। এখন আর আগের মতো ওভারবিডিং হচ্ছে না, যেগুলো আমরা যে প্যান্ডামিক সময় যেখানে দেখছি যে একটা বাড়ির পিছনে যে 10 জন লোক দাঁড়ায় আছে এবং 10,000-এর জায়গায় 20,000 দেওয়া হয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো 70, 80,000, 100,000 দিয়েও বেশি দিয়েও সেই বাড়ি নিয়ে চলে গেছে। তো ওনারাও কিন্তু, যারা নিয়ে গেছে ওনারাও কিন্তু লুজিং না, কারণ ইন্টারেস্ট রেটটা তো তখন লো ছিল, কম ছিল, 3%-এর মতো হ্যাঁ ছিল, তখন ওনারা এটা ম্যানেজ করতে পারছেন। হুইচ ইজ এই ক্ষেত্রে এখন কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। 3 থেকে 6 গত বছর পুরাটা বছরই মনে করেন 7-এর কাছাকাছি ছিল। তো ওইটা মনে করেন দেখা যাচ্ছে যে একটা ফ্যামিলির মান্থলি এন্ডে $800 থেকে $1,000 এক্সট্রা চলে আসছে। ওটা কোয়াইট হাই মনে করেন একটা সাস্টেন করার জন্য। বাট দেন এগেন মনে করেন যাদের অ্যাবসলিউটলি দরকার ছিল তারা নিছে, এবং ভবিষ্যতে এরা রিফাইন্যান্স করে নিবে, এবং যে ট্যাক্স, যে মর্গেজ ইন্টারেস্ট ট্যাক্স, সেটা ওনারা। তার মানে এটা সত্যি যে প্রতিবেদনটা আমরা পড়েছি realtor.com এ, যেটি আমি পড়লাম, সেখানে যেটা বলা হচ্ছে যে বাড়ির দাম আস্তে আস্তে কমছে এবং ইনভেন্টরি বাড়ছে, এটা সত্য? তাইলে দাম বলতে যে ফল আউট করতেছে না, বাট মার্কেটটা আপনার স্টেডি হচ্ছে। মনে করেন যে হঠাৎ করে মনে করেন যে 40,000, 50,000 বেড়ে গেলো, 100,000 বেড়ে গেলো, ওই ধরনের আর জাম্পিং আর হচ্ছে না। এখন 700 বাড়ি 700-র কাছাকাছি থাকছে, হয়তো 5-10,000 কমে আসতেছে, বা ডিপেন্ডিং অন দ্য নেইবারহুড, ডিপেন্ডিং অন দ্য প্রপার্টি। যদি একটা প্রপার্টি একদম মিন্ট কন্ডিশনার থাকে, সেটা তো সেটার দাম কমবে না, কারণ ওইখানে আর 10 জন বায়ারই ওইটা নিতে যাবে। বাট একটু যারা ডিস্ট্রেস প্রপার্টি, যারা একটু স্লাইটলি অফ আছে, সেগুলোতে আপনি বার্গেন করতে পারেন। কারণ আমি মনে করি বার্গেন করা উচিত, যে আপনার রিয়েলেটর যাকে চুজ করবেন তারও একটা সেন্সের ব্যাপার আছে, যে এখানে বাড়ি কেনার পরেও যদি 20, 30, 40, $50,000 কাজ করতে হয়, আপগ্রেড করতে হয়, দেন হি শুড আস্ক ফর মানে ডিসকাউন্ট প্রাইস। তার মানে যেটা আপনি বলছেন, যে আপনি নিজেই বললেন যে আগে বা প্যান্ডামিকের পর থেকে আমরা বাড়ির বাজারে দেখেছি যে বাড়ির দাম $1 লক্ষ আস্কিং প্রাইস ছিল, সেটা দেখা গেছে কখনো 150,000 পর্যন্ত দিয়ে নিয়ে গেছে। এখন সেটা নেই, বরং 1 লাখের জায়গায় 1 লাখের কমেও কেউ বলতে পারছে বা নিতেও পারছে, ডিপেন্ডিং অন দ্য নেইবারহুড। কিন্তু আগে সেটাও ডিপেন্ড করে ছিল না। এখন বেসিক্যালি যে লোকেশন, আমরা রিয়েল এস্টেট বাসায় লোকেশন, এবং এস্টোরিয়ার একটা বাসা যদি একটু ডিস্ট্রেসও হয়, কিন্তু সেটা চলে যাবে, সেটা মনে করেন আপনি না নিলে আরেকজন সে নিয়ে যাবে ওই লোকেশনটার জন্য। তো ডিপেন্ড করবে কোথায় আমরা
আমরা প্রপার্টিটা কিনছি। চুজ করতেছি। আচ্ছা, এক্ষেত্রে বর্তমান বাজারের কথাই যদি আমরা বলি, বর্তমান বাজারে ক্রেতারা ঠিক কি ধরনের বাড়িতে সবচেয়ে ভালো দর কষাকষির সুযোগ নিচ্ছেন? যা ধরেন নতুন বাড়ি, কারণ আমাদের নিউ ইয়র্কে তো 100, 150, 200 বছরের আগের বাড়ি এখন পর্যন্ত নতুন বাড়ি খুব কমই আছে। তারপরেও শুধু নিউ ইয়র্ক দিয়ে আমরা বলছি না, আমরা সামগ্রিকভাবেই বলছি যে সেক্ষেত্রে কি নতুন বাড়ি নাকি পুরনো বাড়ি, মানে বাজার বাস্তবতার আলোকে বিষয়টি মানে কোন ডিপেন্ড করে পর্যায়ে কোন আছে? স্টেটে আপনি থাকতেছেন। মনে করেন যদি নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, টেক্সাস ওই সাইডে যদি থাকেন, ফ্লোরিডা সাউথের ওই দিকে থাকেন, তো এখানে প্রচুর ইভেন আমাদের কাছে নিউ জার্সি তো, নিউ জার্সিতেও পেনসিলভেনিয়াতে প্রচুর নতুন বাড়ি বাট আছে। ওই রকম কারণ নিউ জার্সিতে মনে করেন ওই যে একটু ট্যাক্সটা হাই হওয়ার জন্য পেনসিলভেনিয়াতে জানেন, একই পেনসিলভেনিয়াতে তো। হ্যাঁ ওই ধরনের হয়তো হিউজ কনস্ট্রাকশন হচ্ছে না, তারপরেও কনস্ট্রাকশন কিন্তু প্রচুর নতুন বাড়ি আছে। প্রচুর নতুন বাড়ি আসছে। যারা মনে করেন নিউ ইয়র্কের বাইরে যেতে চান তাদের জন্য অপশন, যথেষ্ট ধরনের অপশন আছে। এবং মিডিয়ান মনে করেন প্রাইস নর্থ ক্যারোলাইনাতে 400 থেকে 750,000, 400,000-এ কিন্তু আপনার ব্র্যান্ড নিউ বাড়ি পাচ্ছেন। যদি আপনার ওই ধরনের মেন্টালিটি থাকে যে আমি বাইরের স্টেটে যাব, যে আমি একটা নতুন বাড়ি নিব, তাহলে বাইরের স্টেটে আপনার সুবিধা আছে। নিউ ইয়র্কের একটা সমস্যা হলো যে আগের মতন নিউ কনস্ট্রাকশনটা হচ্ছে না, যে এক্সিস্টেড প্রপার্টি বেশি, যে দুই একটা আসতেছে তাও ওইগুলো আবার কম্পিটিশন প্রাইসের মধ্যে দিয়েই যাচ্ছে। তো এই জন্য নিউ ইয়র্কের যে ব্র্যান্ড নিউ প্রপার্টিগুলো খুব একটা আপনি বিলো মার্কেট প্রাইসে পাওয়ার সম্ভাবনা খুব কম। বাট যেগুলো সম্ভব, যদি ক্যাশ বায়ার হয়ে থাকেন, তারা আপনারা ওই ফোরক্লোজ প্রপার্টি যেগুলা, ব্যাংক অকশনের বাড়ি যেগুলা, ওইগুলো আপনারা দেখতে পারেন। হয়তো হার্ড লোন দিয়েও আপনি নিয়েও, যদি আমি বলবো যে মেক শিওর যে আপনি একটা ভ্যাকেন্ট বাড়িটা নেন। আপনি টেনেন্ট সহ বাড়ি নিলে আবার ওইগুলো আপনার জন্য হার্ড হয়ে যাবে, কারণ হার্ড মানি দিয়ে নিয়ে ভ্যাকেন্ট করতেও 7-8 মাস 9 মাস লাগে এখন সাধারণত। সে 9 মাস আপনাকে ডিল করতে হবে, অথবা এক্সট্রা কিছু টাকা দিয়েও আপনি সেই টেনেন্টকে সরাইতে হবে। তো ওইগুলো টাইম কনজিউমিং, ব্যয়বহুল হয়ে থাকে। তো যারা ইনভেস্টার তাদের জন্য ঠিক আছে, বাট তাও ওই অপশনেও আপনারা মানে যদি খালি বাড়ি পেয়ে থাকেন, কেউ যদি আপনাকে হেল্প করে, কোনো রিয়েলিটর যারা এই লাইনে কাজ করেন, ক্যাশ টাকা হাতে আছে, আপনি মানে লাভ করার ইচ্ছা বা আপনার থাকার জন্য একটা প্রপার্টি দরকার, তাহলে ওই লাইনে যেতে পারেন। রিয়েল এস্টেট এই ব্যবসার ক্ষেত্রে বা বাড়ি কেনা বেচার ক্ষেত্রে বিডিং ওয়ার বলে একটা শব্দ আছে, এটা আমরা প্রায় শুনে থাকি। তো এই ক্ষেত্রে মানে বাজারে বাড়ির যদি সরবরাহ বাড়ে, তাতে কি এই বিডিং ওয়ার কার্যত শেষের পথে চলে এসেছে? মানে আপনার অবজারভেশন। আমরা তো এটাই আশা করি যে বিডিং ওয়ারটা আসলে হেলদি না, বুঝছেন, হেলদি না। কারণ আপনি সবাই একটা বাড়ি কিনতে চাচ্ছে, সবাই 10 জনের 10 জনকেই আমরা দিতে চাই। কারণ শুধু একজনকে বাড়ি দিলে হবে না, যে 10 জন আসবে ওনারাও প্রত্যাশী এটা বাড়ির ব্যাপারে। তো সাধারণত রিয়েল এস্টেট এজেন্টরা এই বিডিং ওয়ারে যাইতে চায় না। বাট কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের বায়াররা পুশ করে থাকে যে এই বাড়িটা আমাকে দরকার, আপনি কিনে দেন, আপনার যেটা যা লাগে। তখন তো আর মনে করেন পয়সার দিকে তাকায় না, আমাদেরও কোনো সুযোগ থাকে না, ভাই আপনি 20,000 বেশি দিচ্ছেন, মার্কেট ভ্যালু দিচ্ছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় হয়তো অ্যাপ্রাইজালটাও যে আসতেছে, অ্যাপ্রাইজালটাও কিন্তু বলতেছে 700,000, বাট আপনি নিয়ে যাচ্ছেন 800,000, কিন্তু ওই এক্সট্রা টাকাটা কিন্তু ওই বায়ারকেই দিতে হচ্ছে, তারপরেও উনি ওটা চাচ্ছেন। তো এইগুলো দেখা যাচ্ছে যে আমাদের কমিউনিটির মধ্যে কিছু অংশ এইভাবেই অ্যাগ্রেসিভভাবে পার্সু করে থাকে। আপনার কাছে একটু জানতে চাইবো যে এইরূপ পরিস্থিতিতে বাজার যেহেতু একটু নিচের দিকেই আছে, না হলে অন্তত স্থিতিশীল আছে, এটা তো আপনি নিজেই বলছেন, বা কিছুটা হলো আমরা বার্গেনিং এখন করতে পারছি, সেক্ষেত্রে যারা প্রথম বাড়ি কিনতে চান, মনে করুন সেটা আমাদের আমেরিকাতে, আমরা নিউ ইয়র্কের স্টেট দিয়ে শুধু বলতে চাই না, এই যারা বাড়ি কিনতে চাওয়া তরুণদের কথা যদি আমরা বলি, তরুণ পরিবার যারা আছে বা নতুন ইমিগ্রেন্ট হয়ে যারা আমেরিকায় এসেছেন, সেই রকম ক্রেতাদের জন্য এই সময়টা, বর্তমান যে সময়টার কথা আমরা বলছি, কেন বিশেষ গুরুত্ব পাচ্ছে বা গুরুত্বপূর্ণ হতে পারে বলে আপনি মনে করছেন তার জন্য বাড়ি কেনাটা? পরামর্শ কি? আমি আমাদের কমিউনিটির সবাইকেই বলবো যে বাড়ি কেনার প্রথমে আপনার ইচ্ছাটা থাকতে হবে। 50% কিন্তু আপনার ইচ্ছা,
তারপরে যে স্টেপগুলো আছে আপনি ফলো করতে হবে। আপনি নিজের রেডি করতে হবে, টাকাগুলো আপনার ব্যাংকে সিজন করতে হবে, আপনার ক্রেডিটটা ঠিক করতে হবে, এবং আননেসেসারি যে খরচগুলো যেগুলো আপনি সেটা আপনার কমায় নিয়ে আসতে হবে। মানে একটা সংযত ভাবে চলাফেরা করে টাকাটা আপনার সেভিং করতে হবে। এবং আপনি যদি মনে করেন নিউ ইয়র্কে আপনার বাড়ি কেনা সম্ভব না, নিউ ইয়র্কের পার্শ্ববর্তী যে স্টেটগুলো, সিটি যেগুলো, সেগুলোতে আপনি ট্রাই করতে পারেন। এবং সবাই যে নিউ ইয়র্কে থাকতে হবে তাও না, আপনার অন্যান্য আমেরিকার ভিতরে অনেকগুলো স্টেট আছে যেগুলোতে আপনি এক্সপ্লোর করতে পারেন, যেখানে আপনার বাজেটের মধ্যে আপনি একটা প্রপার্টি নিতে পারেন। এবং এবং বাইরের স্টেটে তুলনামূলকভাবে ইজিভাবে, মানে কম খরচে কম বাজেটের মধ্যে আপনি একটা প্রপার্টি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো, যেহেতু আপনি পরামর্শ একটা দিচ্ছেন, যে কোন কোন স্টেট, আপনি নিউ ইয়র্কের বাইরের কথা বলছেন, সেক্ষেত্রে কোন কোন স্টেট বা কোন কোন মেট্রো এলাকা হতে পারে? যেমন বাফেলো তো এখন কিন্তু বাড়ির দাম কম বলে যতটুকু আমরা জানি, আগে যেভাবে বাড়ছিল, মানুষ হুমড়ি খেয়ে পড়ছিল একটা বাড়ির পেছনে, এখন কিন্তু সেই ট্রেন্ডটা থেকে কমে এসেছে। কমে আসছে মানে নাই বলা যেতে পারে, বরং কমের দিকেই যাচ্ছে। তো সেই রকম এই দাম কমা বা ইনভেন্টরি বাড়ার প্রভাবটা সবচেয়ে বেশি কোন এলাকায় আপনি দেখতে পাচ্ছেন, যাতে করে এই নতুন বা নতুন ইমিগ্রেন্ট যারা এসছে তারা একটা মোটামুটি আপনার এই আলোচনার মধ্যে দিয়ে বা পরামর্শের মধ্যে যদি দিয়ে নিউ তারা ইয়র্কের সিদ্ধান্ত মধ্যে নিতে থাকেন, যদি নিউ ইয়র্কের ভিতরে স্টেটের ভিতরে নিতে চান, অনেকগুলোই জায়গায় আছে। বিংহামটন আমরা আগেও অনেকবার বলেছি, এখনো বলতেছি, বিংহামটন, সাইরাকিউস, আলবেনি, আপনি আন্ডার 200 এর নিচে একটা রিজনেবল আপনি বাড়ি পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে 100,000-এও বাড়ি পাওয়া যাচ্ছে, কিন্তু সেটাতে আপনার কিছু ইনভেস্ট করতে হবে। যেমন ফিক্স আপ আর কিছু টাকা আপনি ইনভেস্ট করেন, যেভাবে বাফেলোতে হয়েছিল। বাফেলোতে 50,000 দিন নিয়ে আরো 50,000 টাকা খরচ করে বাড়িটা রেডি করা হয়েছিল। ওইভাবে সিমিলার সিচুয়েশন। এখন মনে করেন তো 50,000-এর বাড়ি এখনো আছে, কিন্তু আপনার ওটা সবার জন্য না। যারা কনস্ট্রাকশনে কাজ করে বা বিল্ডার, ওনারা নিলেন, নিয়ে এটা ঠিকঠাক করে ওটা বিক্রি করলেন। বাট এছাড়াও মনে করেন আপনার 150,000-এর বাড়ির মধ্যে আপনার কত টাকা লাগবে? 10% দিলেও আপনার 20-25,000 টাকার মধ্যে আপনি একটা বাড়ি পেয়ে যাচ্ছেন। তো ডিপেন্ড করে আপনি কি চাচ্ছেন। নিউ ইয়র্ক সিটিতে আপনার থাকতে হবে এমন তো না। আপনার হয়তো বাইরের স্টেটে গেলে হয়তো একটা গাড়ির আপনার এক্সট্রা লাগবে, কমিউনিকেশনটা লাগবে। আদার দেন দ্যাট আপনি তো নিউ ইয়র্ক স্টেটের ভিতরেই থাকতে চান, আপনি তো বাইরে যাচ্ছেন না। আমাদের হাতে সময় কম, তো সে কারণে আপনার কাছে দুটো প্রশ্ন করব ছোট ছোট। আজকের এই বাজারে একজন ক্রেতা কি কি কৌশল বা কোন ধরনের কৌশল যদি অবলম্বন করলে প্রকৃত অর্থে, যেটাকে আমরা ভ্যালু ফর মানি এটা বলে থাকি, সেটা নিশ্চিত করতে পারবেন বলে মনে করেন আপনি? কারণ আপনার মেন্টালি আপনার প্রিপারেশন থাকতে হবে যে আপনি আপনার একটা বাড়ি কিনবেন, কোথায় কিনবেন, আপনার যে এরিয়াটা আপনাকে চুজ করতে হবে, কোন টাইপের বাড়ি আপনি নেবেন। এবং অফকোর্স আপনি 8-10টা বাড়ি দেখবেন। আপনার তো আজকাল তো ফোনের মধ্যেও দেখা যায়, অনলাইনেও দেখা যায়। যাওয়ার আগে মনে করেন অনলাইনে দেখে কিন্তু আপনি বাড়ি কিনতে পারবেন। অ্যাকচুয়ালি আপনি যদি রিয়েলি যদি ডেডিকেটেড না হন, মানে হাউসটা ভালো করে যদি আপনি সার্চ না করেন, তাহলে খুব একটা আপনি লাভবান। আপনার ফিজিক্যালি আপনি যে বাড়িটা দেখতে হবে ভিতরে কি আছে না আছে। এবং একজন ভালো রিয়েল এস্টেট এজেন্ট যার সাথে আপনি কাজ করবেন, 10 জনকে আপনি নেবেন না। কারণ সকালে একটা দেখাবে, বিকালে একটা দেখাবে, আপনার মাথা আপনার যার সাথে কাজ করবেন একজনের সাথে কাজ করেন। এতে আপনার যে ডেডিকেশনটা যেটা আছে সেটা কিন্তু আপনি পাবেন। এটা একটা বড় ধরনের কৌশল হিসেবে বিবেচিত। সর্বশেষ আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, যে আজকে মনে করুন যে আজকে আমরা যে আলোচনা করলাম, এই আলোচনার প্রেক্ষিতে যে আমাদের যে মধ্যে একজন দর্শক বা যে কোনো ব্যক্তি আজকে একটা বাড়ি কিনতে চান বা বাড়ি কেনার সিদ্ধান্ত নিতে চান, যে আমি এখনই বাড়ি একটা কিনবো বা কিনতে চাই, তাদের জন্য বা তার জন্য আপনার সবচেয়ে কি পরামর্শ থাকবে? পরামর্শ তো প্রথমে আপনার ফাইন্যান্সিয়াল যে সেটিং যেটা আপনার, ওটা ঠিক রাখতে হবে। আপনার মর্গেজটাকে আপনার রেডি হয়েছে কিনা সেটা আপনি একজন ব্যাংকার বা মাল্টিপল ব্যাংকারের সাথে কথা বলেন। আপনার যে রিয়েল এস্টেট এজেন্ট যাকে আপনি চুজ করবেন, দেন এগেন ওয়ান সেকেন্ড আমি বলতে চাই আপনার একজনকে থাকবেন। কারণ ওই 3 জনের যে চক্করে আমরা পড়ে থাকি সেটা কিন্তু কারেক্ট না। কারণ আপনার যে এজেন্ট নিচ্ছেন, আমার যে এবিলিটি আছে আপনারও সেই এবিলিটি আছে, সেই অ্যাক্সেস কিন্তু সবারই আছে।
তো বারবার একজনের কাছে থেকে না গিয়ে মানে একজনকে ফিক্স করে ওনার সাথে আপনার টাইমিং ঠিক করে আপনি সময় দিন, এবং বাড়ি কিনা কিন্তু এটা সুপার মার্কেটে যাওয়ার মতো না, বুঝছেন, আপনার সময় দিতে হবে। মনে করেন আপনারা বললেন যে স্যাটারডে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন, স্যাটারডে আপনি বাড়ির পিছনে কিন্তু সময় আপনার দিতে হবে, তখনই আপনি সাকসেসফুল হবেন। যখন আপনি সময় দেবেন, যারা যারা সময় ইনভেস্ট করে বাড়ির পিছনে তারাই সাকসেসফুল হয়। তার মানে আপনার কথা অনুসারে একটা বাড়ি কেনার ক্ষেত্রে একজন রিয়েলটরের ভূমিকা অনেক বেশি, এবং যিনি বাড়ি কিনবে তার স্বার্থটা অনেক বেশি রক্ষিত হয়ে থাকে রিয়েলটরের মাধ্যমে। এটাই হচ্ছে আপনার বড় পরামর্শ। জনাব আসিফ চৌধুরী, আমাদের হাতের সময় নেই প্রথমাংশের জন্য। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে যে বাড়ি কেনার কমার যে দামটা কমার একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, ভবিষ্যতে হয়তো আরো কমার ট্রেন্ড আসবে, এবং যেটা বলে মর্গেজ রেটটাও আরো কমবে, তখন মানুষ আরেকটু নিজের পছন্দ মতো জায়গায় যেতে পারবে। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ হব। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ ভিউয়ার যারা আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, এবং যারা এই বছর বাড়ি কিনবেন, কংগ্রেচুলেশন, আগাম দিচ্ছে, এবং ইনশাল্লাহ আপনারা সাকসেসফুল হবেন সেটাই কামনা, এবং এগিয়ে যান। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এই মুহূর্তে যেটুকুন আলোচনা করলাম অনুষ্ঠানের প্রথমাংশে, যে বাড়ি কেনার দাম একটু কমের দিকে যাচ্ছে, আমেরিকায় কম দামে বাড়ি কেনার এখন সেই সময়টা কিনা সেটি নিয়ে আমরা কথা বলেছি। চিন্তা ভাবনা আপনারা করতে পারেন, সিদ্ধান্ত আপনাদের। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে এসে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে চাকরি কি এখন সত্যি সোনার হরিণ হয়ে গেছে, নাকি আমরা ভুল পথে দৌড়চ্ছি, এটি নিয়ে একটু কথা বলতে চাই, তবে একটি বিরতির পরে। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। ভিউজ অনুষ্ঠানের দ্বিতীয় অংশের আলোচনার বিষয়বস্তু যেটা আমরা নির্ধারণ করেছি, যে চাকরি কি সত্যি সোনার হরিণ হয়ে যাচ্ছে ইদানিং, নাকি আমরা দৌড়চ্ছি ভুল পথে, কোনটি সঠিক, সেটি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। এবং এই আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ এবং প্রিয় আইটি বিশেষজ্ঞ ডক্টর মেহেদী হাসান, সিইও ইনফোটিক্স এবং অ্যাডজাঙ্ক্ট প্রফেসর সেন্ট জোন্স ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক। জনাব ডক্টর মেহেদী হাসান, আপনাকে স্বাগত। রানা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে আপনি ইউনিভার্সিটি থেকে সরাসরি আমাদের এখানে এসেছেন, এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা কথা বলতে চাই, যে বর্তমান বাজারে এমনিতেই চাকরির বাজার একটা হই হই অবস্থা, খুবই কঠিন অবস্থা চলছে, তার মধ্যে হাজার হাজার মানুষ আবার বেকার হচ্ছে বা চাকরি চলে যাচ্ছে, এরকম অবস্থা চলছে। তো ইদানিং সে কারণে অনেকেই বলে থাকেন যে চাকরি নেই, আমাদের চাকরি নেই। তো আপনার অভিজ্ঞতায় আসলে সত্যিই কি চাকরি নেই, নাকি উপযুক্ত প্রার্থী নেই, কোনটি? মানে একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে এই মূল্যায়নটা আপনার কাছে জানতে চাইব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রানা ভাই। আসলে আমরা প্যান্ডেমিকের পর থেকে মার্কেটে যেটা দেখতে পাচ্ছি, খুব যে স্টেবল ব্যাপারটা কিন্তু এরকম না। এবং কোয়ার্টারলি যদি আমরা হিসাব করি, প্রত্যেকটা কোয়ার্টারে যে পরিমাণ জব আসছে এবং যে পরিমাণ ডিমান্ড তৈরি হচ্ছে, এটা মাঝে মধ্যে একটু ইমব্যালেন্স হচ্ছে। কিন্তু আমরা যদি একটু আবার স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই, গত 2 থেকে 3 সপ্তাহ আগে আমরা দেখেছি যে অ্যামাজন থেকে 15 to 16,000 এমপ্লয়িকে লে অফ করা হয়েছে। এরপরে আবার যদি আমরা এটাও দেখি যে গত বছর 3,80,000 শুধুমাত্র লাস্ট কোয়ার্টারে জব কিন্তু অ্যাড করা হয়েছে বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে। এবং কোম্পানিরা বলছে, যেসব কম্পিউটার রিপোর্টে যা এসছে, তারা এখনো পর্যন্ত যে ধরনের স্কিল সেটের লোক খুঁজছিল গত ডিসেম্বরে, তারা কিন্তু সেই ধরনের স্কিল সেটের লোক পাচ্ছে না। তাদেরও কিন্তু একটা স্ট্রাগল দেখা যাচ্ছে। আমরা আমাদের ছোট্ট একটি কোম্পানি ইনফোটিক্স থেকেও আমরা যা দেখতে পাই, শুধুমাত্র 3 মাসের জন্য যে একজন স্পেসিফিক সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট আমরা খুঁজতে চেষ্টা করেছিলাম গত বছর, আমাদের কিন্তু লেগেছিল 3 মাস। এবং অন অ্যান অ্যাভারেজ এটাও আমরা দেখতে পাই যে যেই ধরনের রেজুমিগুলি আসছে, এগুলি কিন্তু আসলে খুব টপ নচ যে রেজুমি, ব্যাপারটা এরকম না। সো আমি বলবো দুই দিকেই কিছুটা ইয়ে রয়েছে। একদিকে যেমন মানে দুই দিকেই খামতি রয়ে গেছে। তা আপনার এই প্রেক্ষিতে আমি একটু ভূমিকা দিতে চাই দর্শকদেরকে 1 মিনিটে। সুপ্রিয় দর্শক, যে প্রশ্নটি করেছিলাম সে প্রেক্ষিতে আজকের এই ব্যস্ত প্রতিযোগিতামূলক সময়ে একটি প্রশ্ন প্রায় প্রতিটি তরুণের মনে, প্রতিটি পরিবারের আলোচনায়, যে চাকরি কি আর সত্যি সোনার হরিণ? চারদিকে তাকালেই আমরা দেখি ডিগ্রির পর ডিগ্রি, সার্টিফিকেটের স্তূপ, তবু চাকরির দরজা যেন খুলছে না। অনেক মেধাবী তরুণ হতাশ, আত্মবিশ্বাস হারাচ্ছে। অভিভাবকরা দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন এই ভেবে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কোথায়। কিন্তু প্রশ্ন হলো, চাকরির বাজার কি সত্যিই শূন্য,
নাকি বাজার বদলে গেছে আর আমরা এখনো পুরনো প্রস্তুতি নিয়ে দৌড়চ্ছি? একদিকে প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অটোমেশন, রিমোট ওয়ার্ক, অন্যদিকে আমাদের শিক্ষা ও দক্ষতার বাস্তবতার সঙ্গে বাজারের চাকরির চাহিদার দূরত্ব দিন দিন বাড়ছে। এমনকি তা এই আমেরিকাতেও। তাই আজকের এই আলোচনায় আমরা খুঁজতে চাইব সেই সত্য। সমস্যা কি কেবল বাজারে, নাকি আমাদের প্রস্তুতিতেও কোথাও খামতি রয়ে গেছে? আর এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আজ আমাদের সাথে রয়েছেন এমন একজন অভিজ্ঞ আইটি বিশেষজ্ঞ এবং নিউ ইয়র্কের সেন্ট জনস বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্ক্ট প্রফেসর, যিনি দেশেও দেশের বাইরে চাকরির বাজার খুব কাছ থেকে দেখেছেন। তার এই দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বাস্তব পর্যবেক্ষণের আলোকে আমরা জানতে চাইব, এবং ইতিমধ্যে আমি জানার চেষ্টাও করেছি একটি প্রশ্ন দিয়ে, কিভাবে একজন তরুণ এই পরিবর্তনশীল চাকরির বাজারের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন, তাকে কি শিখতে হবে, কোন ভুলগুলো এড়াতে হবে, আর ভবিষ্যতের পথে কিভাবে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। তাই শুধুই হতাশা নয়, বরং এর সাথে আমরা সমাধানের কথাও বলি। তো যে কথাটি, যে প্রশ্নটি করেছেন সেটির আমি একটু ভূমিকা দিয়েছি, যে তাহলে আজকের এই চাকরির বাজারে সবচেয়ে বড় গ্যাপটি কোথায় আছে? শিক্ষা ব্যবস্থায়, দক্ষতায়, নাকি মানসিকতায়? আপনার দৃষ্টিতে কোনটি, নাকি সবগুলি? আসলে আমরা যদি শুধু শিক্ষা ব্যবস্থার দিকে প্রথমে একটু তাকাই, ইউনিভার্সিটিতে আমরা যারা পড়াই, একাডেমিক সেক্টরে যারা আছি, আমরা কিন্তু কনস্ট্যান্টলি আমাদের কোর্স আউটলাইন অথবা সিলেবাস এবং কোর্সের বিভিন্ন মডিউল, এগুলি কিন্তু প্রত্যেকটা সময় আমরা আপডেট করতে থাকি। এবং আমরা যারা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি থেকে একাডেমিয়াতে এসেছি, আমাদের টেনশনটা আর একটু বেশি স্টুডেন্টদেরকে নিয়ে। কারণ আমরা যারা মার্কেটটাকে খুব কাছ থেকে দেখেছি, শুধু শুধু নর্থ আমেরিকার মার্কেটই বলবো না, সাউথ এশিয়ান মার্কেট অথবা ইউরোপের মার্কেট, আমরা যারা এই ইন্ডাস্ট্রি থেকে এসেছি, আমরা চেষ্টা করি যে কোর্স কারিকুলামগুলিকে একটু ব্লেন্ড করতে, শুধুমাত্র থিওরিটিক্যাল জিনিসপত্র দিয়ে না রেখে প্র্যাকটিক্যাল জিনিসপত্রগুলি, প্র্যাকটিক্যাল কন্টেন্টগুলিকে নিয়ে আসতে। এটা গেল একটা শিক্ষা ব্যবস্থার দিকে। এবং আরেকটা যেটা, সেটা দক্ষতার ঘাটতির কথা যদি আমি বলি, আসলে ইউনিভার্সিটিতে আমরা কিন্তু গাইড করি, আমরা যতটা সম্ভব আমরা তাকে মেন্টরশিপ করার চেষ্টা করি, এবং তারপরে একটা পর্যায়ে কিন্তু নিজেদেরকেও একটু দায়িত্বটা নেয়ার একটা ব্যাপার চলে আসে, যে কতটুকু আমরা দেখাই, যা সেটা হচ্ছে আমরা দেখাই আসলে এই টুলগুলি কি করতে পারে, এই টুলগুলির ক্যাপাসিটিগুলি, এই সফটওয়্যারগুলি দিয়ে কি কি করা সম্ভব, এবং যথাসম্ভব আমরা প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দিয়ে আমরা তাদেরকে ইকুইপ করার চেষ্টা করি। কিন্তু আরেকটু যদি তারা স্টুডেন্টরা নিজেরাই এটাকে এনরিচ করে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে, তাহলে কিন্তু ওই জায়গাটায় একটা গ্যাপ পূরণ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এক্ষেত্রে আপনার কাছে যেটা জানতে চাই, যে ডিগ্রি বনাম স্কিল, এই যে দুটো বিষয়, একদিকে ডিগ্রি নিচ্ছি কিন্তু আমার স্কিল নেই, কিন্তু স্কিল আছে, আবার অনেকের ডিগ্রি বা সার্টিফিকেট নেই। তো বর্তমান বাজারে মানে কোনটা তাহলে গুরুত্বপূর্ণ এবং কেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে আপনার কাছে প্রশ্ন? আমার কাছে এই লাইনটা অনেকেই বলে থাকে যে এখন আসলে ব্যাচেলর করার পরে কি আদৌ মাস্টার্সের দরকার আছে এবং কিনা? এখন আমেরিকায় কিন্তু অনেক ছেলেপেলে ব্যাচেলর করার পর মাস্টার্স করে না, এবং সেক্ষেত্রে পিএইচডি তো অনেক পরের কথা। এই জিনিসটাকে আমি আসলে এইভাবে দেখি, যে কেন আসলে একাডেমিক ক্রেডেনশিয়ালটা থাকা দরকার এবং কেন তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা থাকা দরকার। একাডেমিক এক্সপিরিয়েন্সটা, একাডেমিক কোয়ালিফিকেশন তাকে আসলে একটি টিকিট দেয় তার রেজুমিটা আসলে পাস করবে কি করবে না। একাডেমিক কোয়ালিফিকেশনটা কিন্তু এটাই প্রুফ করে যে অ্যাজ এ ক্যান্ডিডেট উনি কতটুকু ডিসিপ্লিনড, কতটুকু উনি চ্যালেঞ্জ ফেস করতে পারেন এবং কতটুকু প্রেশার নিতে পারেন। কারণ একজন স্টুডেন্ট এখন ব্যাচেলার করেন 4 বছরের, 3 বছরের মাস্টার্স করেন, তারপরে পিএইচডি করেন, সে কিন্তু একটা অনেক রিগোরাস প্রসেসের ভিতর দিয়ে যান, শুধুমাত্র এটা সার্টিফিকেশনের জন্য না। এবং এই ক্রেডেনশিয়ালের মাধ্যমে উনি বারবার প্রমাণ করেন উনি কতটা ডেডিকেটেড, উনি কতটা রেসপন্সিবল এবং ডেলিভারেবল। এরপর একাডেমিক কোয়ালিফিকেশনের সাথে যখন ওনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা থাকে, তখন কিন্তু বোঝা যায় যে উনি ইন্ডাস্ট্রির যেই রেসপন্সিবিলিটিগুলি, প্রত্যেকটা কমান্ডগুলি উনি মানতে পারবেন কিনা এবং ঠিকমতো উনি কাজের ডেলিভারি দিতে পারবেন কিনা। আমি বলবো
যে আসলে একটি খুব রিচ প্রোফাইল যদি কেউ ক্রিয়েট করতে চায়, এটা তো আর একদিনে হবে না, এটা ডে বাই ডে প্র্যাকটিস করতে করতে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে। তাহলে আমি বলবো যে একটি ভালো একাডেমিক কোয়ালিফিকেশন দরকার, এবং তারপরে তার সাথে সাথে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটাও খুবই জরুরি। মানে দুটো মানে একে অপরের সহায়ক এবং পরিপূরক। অ্যাবসলিউটলি। তাহলে এক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে আইটি এবং টেক সেক্টরে ফ্রেশ যারা গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েট যারা হয়েছে বা তাদের জন্য সবচেয়ে বেশি যে স্কিলগুলো দরকার সেগুলো আসলে কি, কোন স্কিলগুলো করলে একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে আপনি বলবেন যে তার ক্যারিয়ারটা অনেক উচ্চতায় চলে যেতে পারে? আসলে এই প্রশ্নটার উত্তরটা আমি দুইটা ক্যাটাগরি করব। এখন আসলে সেই যুগ নেই যে শুধুমাত্র যারা টেকনোলজি নিয়ে কাজ করছে ওনারা শুধু ওনার 17 ইঞ্চিস যে মনিটর বা 15 ইঞ্চি যে মনিটর ওইটার ভিতরে থাকবেন। আসলে এর সাথে সাথে তার যেটা দরকার, ওনার প্রফেশনাল আরও কিছু সফট স্কিলটাকেও গ্রো করতে হবে। তার কমিউনিকেশন স্কিল, তার ম্যানেজমেন্ট স্কিল, এই বিভিন্ন স্কিলগুলিকে তাকে অ্যাড করতে হবে। আমি যদি এটাকে এইভাবে বলি যে অন্তত পক্ষে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাকে শিখতে হবে, অ্যাটলিস্ট একটা। অনেকগুলি সে জানতে পারে, কিন্তু একটাতে তাকে মাস্টার হতে হবে যতক্ষণে উনি ইউনিভার্সিটিতে থাকেন। তাকে ডেটা এবং অ্যানালিটিক্স সম্পর্কিত বিভিন্ন যে কোর্সগুলি আছে এগুলি সম্পর্কে একটু জানতে হবে। এখন যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, তাকে জানতে হবে যে এআই কিভাবে আসলে ডেটাগুলি ইউজ করছে এবং এ থেকে আসলে প্রেডিকশন কিভাবে সম্ভব, ফোরকাস্টিং কিভাবে সম্ভব, এই জিনিসগুলি। এবং ফাইনালি আমি যেটা বলবো, বিভিন্ন রকম যে এআই টুল রয়েছে, প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এখন। বিভিন্ন যেই টুলগুলি আছে ঠিকভাবে এআই টুলকে কোনো কিছু জিজ্ঞেস করাটাও, ওইটাও কিন্তু একটা স্কিলের মধ্যে পড়ে এখন। আদারওয়াইজ ঠিক মতো রেজাল্টটা কিন্তু আমরা পাবো না। তো আমার মনে হয় এই বিষয়গুলি যদি খেয়াল করে থাকে স্টুডেন্টরা, তাহলে তার প্রোফাইলটা একটা ভালো জায়গায় যেয়ে দাঁড়াবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি আমি প্রশ্নটা এইভাবে করতাম যে একজন তরুণ যদি আজ থেকেই নিজেকে চাকরির জন্য প্রস্তুত করতে চায়, তার তাহলে প্রস্তুতির বা করণীয়টা কি হতে পারে, এরকম 2-3টি যে কথাগুলো আপনি বললেন এটার সাথে মিলে যায়। তো সফট স্কিল, যেমন মনে করি আমরা যে সফট স্কিল যেমন কমিউনিকেশন, টিম ওয়ার্ক, এইসব সমস্যার সমাধান, এইসব বিষয়ে চাকরি পাওয়ার বা এটার পেছনে কতটা গুরুত্ব পাচ্ছে বলে আপনি মনে করেন? আমি আবারও যদি আমার ক্লাসরুমে ফিরে যাই, আমাদের একটি কোর্স যখন আমরা পড়াই 3 ক্রেডিটের, তখন কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকে সেখানে। শুধুমাত্র লেকচার আসলে তা না, এছাড়াও গ্রুপ অ্যাক্টিভিটি থাকে, প্রেজেন্টেশন থাকে, প্রজেক্ট থাকে। এই বিষয়গুলি কম্বিনেশনে আমরা একটি কোর্স কারিকুলাম ডিজাইন করি। সেখানে কিন্তু আমরা বারবারই আমাদের স্টুডেন্টকে যেটা বোঝানোর চেষ্টা করি, তারা যখন বোর্ডে প্রেজেন্ট করতে আসে কোনো একটি প্রজেক্ট, শুধুমাত্র এটা প্রেজেন্টেশন না, তাদেরকে আমরা বলার চেষ্টা করি যে তোমাকে কনভিন্স করতে হবে অডিয়েন্সকে যে তোমার যে প্রজেক্টটা এটা তুমি বুঝাতে পারছো কিনা। স্টুডেন্ট যখন এসে দাঁড়ায় প্রেজেন্টেশনের সামনে, তাকে ঠিকভাবে দাঁড়াতে হবে, ঠিকভাবে কমিউনিকেট করতে হবে, ঠিকভাবে তার নামটা বলতে হবে, প্রজেক্ট সম্পর্কে বলতে হবে। এগুলি কিন্তু সবই কমিউনিকেশনের পার্ট, তার প্রফেশনালিজমের পার্ট, তার ম্যানেজমেন্টের পার্ট। সো এই বিষয়গুলি স্টুডেন্টদেরকে মাথায় রাখতে হবে তার অ্যাকচুয়াল কাজের সাথে সাথে। তাহলে এটা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। আমরা এই প্যান্ডামিক পরবর্তী, অর্থাৎ প্যান্ডামিকের আগে একটা অবস্থা ছিল সারা পৃথিবীতে, এবং প্যান্ডামিক পরবর্তীতে এসে দেখছে যে অনেক কিছুর পরিবর্তন হয়েছে, সেটা পড়াশোনার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, সব ক্ষেত্রেই হয়েছে। তো সেক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটা আমি করতে চাই যে ফ্রিল্যান্সিং এবং রিমোট কাজ কি ভবিষ্যতের নিরাপদ কেরিয়ার হতে পারে? মানে কারা এতে সফল হবে বলে আপনি মনে করেন? এটাকে আসলে একটা টার্মিনোলজি আছে যেটাকে বলে হয় নোম্যাড। যারা আসলে নিজের যে স্থানটি সেখানে থাকেন না এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং সেখান থেকেই তাদের কাজগুলি সম্পন্ন করেন। এটা একটা বড় কমিউনিটি এখনকার বাজারে সময়ে। অনেকে এটা ফুল টাইম করে থাকেন, যে একেবারে 100%। মূলত তারা ফ্রিল্যান্সিং করে থাকেন, কোনো একটা পার্টিকুলার কোম্পানির ক্ষেত্রে হয়তো কাজ করেন না, যখন যেখানে সময় সুযোগ হয় সেখানে তাদের সাথে কাজ করেন।
যদি আপনার প্রপার স্কিল থেকে থাকে, কারো কারো যদি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স থেকে থাকে কোনো একটা গ্রুপ অফ টুল ইউজ করার জন্য, নট নেসেসারি তাকে ডেস্ক জব বা একটা জায়গায় বসে তাকে কাজ করতেই হবে। অনেকেই আছে, আমি দেখেছি আমার স্টুডেন্টদের মধ্যে, যারা 2 বছর 3 বছর পরিশ্রম করেছে এবং তারা ফাইনালি তাদের বিজনেসটা গ্রো করতে পেরেছে, রান করতে পেরেছে, তারপরে তারা আর তাদের জায়গায় থাকেনি। কারণ তারা যেভাবে কাজটি করেছে, তারা মূলত একটা প্রসেস ঠিক করেছে। আমরাও আসলে ওইটাই এনকারেজ করি যে একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন একজন এন্টারপ্রেনার তাদের ডিজিটাল টেকনোলজি নিয়ে কাজ করে থাকেন, প্রসেসটা ঠিক করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে সে যেখানে খুশি সেখানেই যেতে পারে। তাহলে আমি আপনার প্রশ্নের উত্তরে বলবো যে রিমোট ওয়ার্ক অথবা ফ্রিল্যান্সিং এটা আগেও ছিল, এখনো রয়েছে, এখন বরঞ্চ ভবিষ্যতে থাকবে, এবং এখন বরঞ্চ এটা দিন দিন বাড়ছে। কারণ যে পরিমাণ কন্টেন্ট আমরা প্রতিদিন জেনারেট করি আমাদের বিভিন্ন রকম ডিভাইসের মাধ্যমে, আসলে কাজের সুযোগ অবশ্যই রয়েছে সেখানে। এক্ষেত্রে তাহলে আপনার কাছে আর একটা প্রশ্ন করতে চাই যে ইন্টার্নশিপ, তারপরে প্রজেক্ট এবং পোর্টফোলিও, এই তিনটে বিষয় একটা চাকরি প্রার্থীর জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে? অবশ্যই আমরা তো আমাদের ইন্ডাস্ট্রিতে যে নেটওয়ার্কগুলি রয়েছে, আমরা সেই নেটওয়ার্কগুলিকে কাজে লাগানোর চেষ্টা করি। যখন স্টুডেন্টরা গ্র্যাজুয়েট করে বা গ্র্যাজুয়েশনের আগে, আমরা চেষ্টা করি তাদেরকে একটু প্লেস করতে, তাদেরকে একটা টিমে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। বাট এটা সবসময় যে হয়ে ওঠে তা না, ইন্ডাস্ট্রিরও কোম্পানিগুলিরও কিছু লিমিটেশন রয়েছে। ইন্টার্নশিপের যদি সুযোগ থাকে, আমি বলবো অবশ্যই সেই সুযোগটা লুফে নেওয়া উচিত। ইন্টার্নশিপগুলি বেসিক্যালি খুব শর্ট টার্মে হয়ে থাকে, 2 মাস 3 মাস এরকম হয়ে থাকে। যতটুকু সম্ভব অ্যাজ মাচ অ্যাজ পসিবল ক্লোজলি যদি টিমের সাথে কাজ করে থাকে, ডেফিনেটলি সেখানে অ্যাডভান্টেজ হবে। কিন্তু ইন্টার্নশিপ করেই যে ব্যাপারটা শেষ তা না। একজন কেউ ইন্টার্নশিপ শেষ করলো এবং তারপরে সে চাকরির বাজারে ঝাঁপিয়ে পড়লো, ব্যাপারটা কিন্তু তা না। আপনার যে প্রশ্নটা করলেন, ইন্টার্নশিপের পরে তাকে খুব সুন্দরভাবে গুছাতে হবে যে কী ধরনের প্রজেক্টগুলি সে কমপ্লিট করলো, এবং পোর্টফোলিওর মাধ্যমে সে এটাকে কিন্তু প্রেজেন্ট করতে হবে। এই জন্য ডেফিনেটলি একজন যিনি একাডেমিতে রয়েছেন তাদের সাথে কথা বলতে পারে, একজন আইটি প্রফেশনালের সাথে কথা বলতে পারে, কোন কোন বিষয়গুলি কোম্পানিরা দেখে একটি পোর্টফোলিও তৈরি করার ক্ষেত্রে। একটি পোর্টফোলিও হতে পারে 10 পাতার, 15 পাতার, বিভিন্ন ডিপেন্ডিং অন দ্য কী ধরনের প্রজেক্ট তার ইউনিভার্সিটির সময় করেছে এবং ইন্টার্নশিপের সময় করেছে। কিন্তু যে ম্যাজিকগুলি আসলে একটি পোর্টফোলিওতে, যে এলিমেন্টগুলি পোর্টফোলিওতে থাকা দরকার, এগুলি জানাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের হাতের সময় কম, 2 মিনিট আমরা আর কথা বলবো এবং দুটো প্রশ্ন করবো, দুটো প্রশ্নে 1 মিনিটে জবাব দেবেন। প্রথম যেটা করবো যে আপনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রচুর ছাত্রছাত্রীর সাথে সংস্পর্শে থাকেন, তাদের সাইকোলজি, তাদের মানসিক অবস্থা সবকিছু বোঝেন। তো এক্ষেত্রে শিক্ষার্থীরা গোড়াতেই সবচেয়ে বড় যে ভুলগুলো করছে বা করে, সেটা কিভাবে আপনি দেখেন, এটা একটা প্রশ্ন। আরটা হচ্ছে যে এই অবস্থায় চাকরি না পেয়ে হতাশ যে আমাদের তরুণরা আছে, তাদেরকে বাস্তবসম্মত কি পরামর্শ দেবেন এই 2 মিনিটে? প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি ভুলের জায়গাটা প্রথমে আসবো। আমরা সাকসেস স্টোরি তো সেলিব্রেট করি, কিন্তু তার সাথে সাথে ভুলগুলিকেও সামনে আনাটা খুব জরুরি। যেই প্যাটার্নগুলি আমরা দেখতে পাই, একটা ভুল আমরা দেখতে পাই যে তারা মনে করে যে ডিগ্রি থাকলেই বোধহয় চাকরিটা হয়ে যাবে। ব্যাপারটা আসলে তা না, কিন্তু এখনকার সময়ে এটা কিন্তু এফোর্টের একটা ব্যাপার আছে। দ্বিতীয় ভুল যেটা করে যে অনেক কিছু জানার চেষ্টা এবং কোনো বিষয়ে আসলে মাস্টার হতে না পারাটা, এবং যেটা বলে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। একটা বিষয়ে তাকে স্কিলড হতেই হবে, একটা বিষয়ে স্ট্রেংথ থাকতে হবে, এটা নাম্বার 2। নাম্বার 3-তে আসি যে শুধুমাত্র প্র্যাকটিস করা না, এবং প্র্যাকটিস করে এবং এটাকে ছেড়ে দেয়া না, কনস্ট্যান্টলি এটাকে প্র্যাকটিস করতে হবে এভরিডে, অল্প অল্প করে, যতক্ষণ পর্যন্ত চাকরি না হচ্ছে। ইভেন চাকরিটা হওয়ার পরও তাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আরেকটা ভুল যেটা কমিউনিকেশন এবং প্রফেশনালিজমে, তাকে কমিউনিকেশনে এক্সপার্ট হতে হবে, তাকে ওই বিষয়গুলি প্রত্যেকটা সময় ঝালাই করতে হবে। কমিউনিকেশনটা কিন্তু শুধুমাত্র কথা বলা না, যে কমিউনিকেশনটা থ্রু দ্য ইমেল করছে সেটাও কিন্তু এক রকমের কমিউনিকেশন। এই ভুলগুলি আমরা বিভিন্ন সময় দেখতে পাই, তাদেরকে আমরা বারবার বলার চেষ্টা করি এখান থেকে একটু একটু করে তারা যেন নিজেকে শুধরাতে পারে। আর একটা ব্যাপার আমি লাস্ট বলবো যে ভুলের ব্যাপারে, সেটা হচ্ছে আমি এখনো প্রস্তুত নই চাকরিতে যাওয়ার জন্য, আমি এখনো প্রস্তুতি, আমি প্রিপারেশন নিচ্ছি। প্রস্তুতি এরকম করে হয় না।
কনস্ট্যান্টলি তাকে অ্যাপ্লাই করে যেতে হবে, ইন দ্য মিন টাইম প্যারালালি তাকে প্রস্তুতিটাও নিতে হবে। ভুলগুলি থেকেই সে শিখবে। হয়তো রিজেকশন আসবে বারবার, এবং তাকে রিজেকশন থেকে কেন আসলো এটা জিজ্ঞেস করতে হবে রিক্রুটারদেরকে, যে কেন আমার সিভিটা তুমি শর্টলিস্ট করছো না। সে একটা ফিডব্যাক দিবে, বিরক্ত না হয়ে ওই ফিডব্যাকটাকে পজিটিভলি নেওয়া। আমার মনে হয় এই বিষয়গুলি তাদেরকে হেল্প করবে। এবং আরেকটা প্রশ্ন যেটা করলেন, অবশ্যই হতাশা আমি থেকে বলবো বেরিয়ে এসে, হ্যাঁ, হতাশ হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কোনো সুযোগই নেই এইখানে। যারা জব পাচ্ছে তারাও একটা সময় হয়তো কিছুটা একটু সমস্যার মধ্যে ছিল, এবং তারপরে কনস্ট্যান্টলি নিজেদেরকে আপগ্রেড করার পরপর তারা একটা সাকসেস দেখতে পেয়েছে। আমি বলবো যে কনস্ট্যান্টলি লেগে থাকা এবং নিজেকে আপগ্রেড করা, এটাই শেষ পর্যন্ত তাকে মানে হতাশা success-এ দূর দাঁড় করে করায়। সাফল্যটা ঘরের মধ্যে তুলে নিয়ে আসা, এবং এই যে ভুলগুলোর কথা বললেন এগুলো সংশোধন করতে পারলেই সাফল্যটা আসবে। অনেক ধন্যবাদ ডক্টর মেহেদী হাসান, আপনি আজকে খুব চমৎকারভাবে কথা বলেছেন। আমরা একটু আজকের আলোচনাটা অন্য আঙ্গিকে করেছি, যে চাকরির বাজারটা যে একেবারে সোনার হরিণ হয়ে গেছে, শুধু যে তৃতীয় বিশ্বের দেশ বা বাংলাদেশ বলে নয়, এটা আমেরিকাতেও এখন এই অবস্থা সৃষ্টি হয়েছে। আপনার এই আলোচনার মধ্য দিয়ে যদি আমাদের তরুণ প্রজন্ম যারা আছেন, বা এমনকি যারা আমাদের আমেরিকায় তো চাকরি বা পড়াশোনার কোনো বয়স নেই, সব বয়সে সব কিছুই করা যায়, এই অবস্থাগুলো কাটিয়ে যারা উঠতে পারবে তারা নিশ্চয়ই একটু সাফল্যের শিখরে উঠতে পারবে। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। আন্তরিকভাবে ধন্যবাদ রানা ভাই আপনাকে। আশা করি আপনাদের দর্শকরাও এতে করে উপকৃত হবে। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই অনুষ্ঠানে দুটো বিষয়ে কথা বলেছি, যে আমেরিকায় কম দামে বাড়ি কেনার এখন উপযুক্ত সময় কিনা, এবং আরেকটি যেটা বলেছি যে চাকরি কি সত্যি সোনার হরিণ হয়ে যাচ্ছে নাকি আমরা দৌড়চ্ছি ভুল পথে। দুটো বিষয় নিয়ে আমরা যেভাবে আলোচনা করেছি, নিশ্চয়ই এই আলোচনার মধ্যে দিয়ে আপনাদের কিছু মানুষের হলে উপকার হবে, বা নিজেরাও বুঝতে পারবেন যে কোন ভুলগুলো সংশোধন করলে কালকের দিনটি আমার জন্য সুন্দর সুখকর হবে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।